কেন আমরা দুঃখ পাচ্ছি, এটা আর একটা প্রশ্ন, তাই না? সনাতন গোস্বামী জিজ্ঞেস করলেন গৌরহরিকে যে কে আমি। সনাতন গোস্বামীর মতো মানুষ জানেন না যে কে আমি, কিন্তু আমাদের মতো মানুষকে শিক্ষা দেওয়ার জন্য গৌর সুন্দরের কাছে প্রশ্ন করলেন কে আমি, কেন আমি, মানে আমি কেন এসেছি, আর আমার কি কর্তব্য। সনাতন গোস্বামীর মতো একজন অভিজ্ঞ ব্যক্তি, তিনি জানেন না আমার কি কর্তব্য। আসলে তিনি আমাদের হয়ে প্রশ্ন করলেন যে আমার কি কর্তব্য। সত্যি আমাদের কি কর্তব্য, এটাই আমার জানার বিষয়। কেন আমি দুঃখ পাচ্ছি, সনাতন গোস্বামী জিজ্ঞেস করেছিলেন। তো মূলত কেন আমি দুঃখ পাচ্ছি, আমি দুঃখ পাচ্ছি কারণ আমি আমার পিতামাতাকে হারিয়ে ফেলেছি। মেলার মাঠে অত্যন্ত ভিড়, তাই না? ছোট শিশুকে যখন তার বাবা হাত ধরে নিয়ে যায়, তখন অনেক দুষ্টু বাচ্চারা আছে, বাবা তুমি আমার হাত ধরো না, আমার ব্যথা লাগছে, আমি তোমার হাত ধরবো, বলে কি না? শিশুরা বলে না, মা তুমি আমার হাত ধরো না, আমার হাতে ব্যথা লাগছে, আমি তোমার হাত ধরবো। ঠিক আছে, তাই ধরে থাকো। হ্যাঁ, শিশু বাবার হাত ধরে রেখেছে, কিন্তু প্রচন্ড ভিড়ের মধ্যে ওই নানান রকম জিনিস দেখতে দেখতে কখন যেন শিশুটা তার বাবার হাত ছেড়ে দিয়েছে। হাত ছেড়ে দিয়েছে, ওই রং বেরঙের জিনিস, খেলনাপত্র, মিষ্টি মিঠাই, নাগরদোলা দেখতে দেখতে কখন যে বাবার হাত ছেড়ে দিয়েছে, শিশু আর ওটা বুঝতে পারিনি। বাবারও যেন অতটা খেয়াল নাই যে এই ভিড়ের মধ্যে আমার শিশু আমার হাতটা ছেড়ে দিয়েছে। তখন কি অবস্থা ছেলেটার, যখন একটু চৈতন্য আসলো যে আমার বাবা কোথায়, তখন কি হাউমাউ কান্নাকাটি, বাবা কোথায়, বাবা কোথায়। কতজন তাকে আদর করছে, বাবু তুমি কাঁদছো কেন, তোমার কি খেলনা লাগবে, তুমি মিষ্টি নেবা, তাই না? কতজন কত কিছু দিতে যাচ্ছে, কিন্তু শিশুর আর মন ভরছে না। তার কি লাগবে, তার বাবা লাগবে। খাবার আর তখন ভালো লাগছে না, আমার বাবা লাগবে, নাগরদোলাই চলবে না, আমি বাবা লাগবে। কিন্তু বাবা কে, তোমার বাবা কে, বাবার তো পরিচয় তোমাকে বলতে হবে, তোমার বাবাকে কি করে খুঁজে দিব। কিন্তু শিশু তো জানে না যে কে আমার বাবা। মাগো, আমাদের দুঃখের কারণও কিন্তু এটাই, আমরা তো শিশু, আমরা ভুলে গেছি কে আমার বাবা। শাস্ত্র বলল অমৃতস্য সন্তান, আমরা অমৃতের সন্তান, আমাদের দুঃখ পাওয়ার কথা না। আমরা দুঃখের থেকে আসিনি, আমরা পরম আনন্দ ধাম থেকে আসিছি। আনন্দই আমাদের পিতা, পরম আনন্দর স্থান থেকে আমরা এসেছি। আমরা কেন দুঃখ পাবো, কিন্তু কেন দুঃখ পাচ্ছি বাবা, কারণ আমরা বাবার হাত ছেড়ে দিয়েছি, বাবার পরিচয়টুকু জানি না। কি করে বলবো আমার বাবাকে খুঁজে দাও, তাই আমরা দুঃখ পাচ্ছি। তো এই যে দুঃখ পাওয়া, এই দুঃখ থেকে পরিত্রাণের উপায় কি, তাই না? শাস্ত্র বলছেন, আমাদের কবিরাজ গোস্বামী পাদ তার অমল গ্রন্থ চৈতন্য চরিতামৃতে বললেন যে কৃষ্ণ ভুলে যে জীব অনাদি বহির্মুখ, অতএব সংসার মায়া তারে দেয় সংসার দুঃখ। আমরা কৃষ্ণ ভুলে গেছি। কতদিন ভুলে গেছি মা? 2-1 বছর? 2-1 বছর না, অনন্তকাল ভুলে গেছি, তাই না? প্রশ্ন আসতে পারে সাধারণ জ্ঞানে, আমাদের আর কয়দিনের আয়ু, তাহলে তুমি যে বলছো অনন্তকাল ভুলে গেছি, কি করে সম্ভব? আসলে কি আমরা 2 দিন ধরে পৃথিবীতে আসছি? আমরা কোটি কোটি জনম এইভাবে ঘুরে বেড়াচ্ছি মা। হ্যাঁ, গোলক ধাঁধায় পড়ে আমরা ঘুরে বেড়াচ্ছি অনন্তকাল। হ্যাঁ, এক এক সময় এক একটা পোশাক পরে ঘুরে বেড়াচ্ছি। আজকে যে দেখো মায়েরা সবাই এক একটা শাড়ি পরে আসতো, তাই না? বাড়িতে গিয়ে এই শাড়িটা পরিবর্তন করে আরেকটা শাড়ি পরবে। তাহলে ওই যে শাড়িটা পরিবর্তন করছো, শাড়িটা কিন্তু তুমি না মা, তাই না? ওই শাড়িটা তুমি না। এই যে শাড়ির বসনটা পরে আছে, এই বসনটা আমি না।
তাহলে আমি বারবার বসন পরিবর্তন করছি আমার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, ঠিক তদ্রূপ আমরা আমাদের এই পাঞ্চভৌতিক দেহটাও বারবার পরিবর্তন করছি, সুখের জন্য না, কর্মফল অনুযায়ী। যখন যে কর্ম করছি আমরা তখন সেই দেহ ধারণ করছি। কখনো বৃক্ষকুলে জন্ম নিচ্ছি, দেখো মা শীত গ্রীষ্ম বর্ষা উলঙ্গ হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, ওই অবস্থায় কিন্তু মা আমিও ছিলাম একদিন। ওই যে বাড়িতে কুকুরটা বিড়ালটা, ওই যে ছোট ছোট পোকামাকড় গুলো, ওই অবস্থায় কিন্তু আমিও ছিলাম, ওই দেহটা কিন্তু আমিও ধারণ করেছি। এভাবে অনন্তকাল আমি ঘুরে বেড়াচ্ছি, অনন্তকাল ঘুরে বেড়াচ্ছি, এ ঘোরার যেন শেষ নাই। কিন্তু আমার পরম পিতা অনাদি আদি গোবিন্দ পরম পুরুষ, তিনি কখনো আমাকে ছেড়ে যাচ্ছেন না, আমার ভিতরে পরমাত্মা রূপে সব অবস্থাতেই আছে। তিনি এতটাই কৃপালু, এতটাই কৃপালু তিনি, আমি যখন ওই মলমূত্রের মতো ছোট ছোট কীট হয়েছিলাম তখনও তিনি আমাকে ছেড়ে যাননি। আজ আমি এই দেহে আসছি, তাও তিনি আমাকে ছেড়ে যাননি। কিন্তু এতটা অকৃতজ্ঞ সেই পরম পিতাকে আমরা ফিরে তাকাই না। একই গৃহে আছি, একই গৃহেই কিন্তু আমরা আছি, একটু পিছন ফিরলেই আমার পরম পিতাকে আমি দেখতে পাই, কিন্তু আমি তো পিছন ফিরে তাকাবো না, কারণ আমি লোভী, আমার অনেক কিছু চাই, চাই আর চাই, শুধু চাওয়ার জন্য সামনে ছুটে যাচ্ছি। কিন্তু আমাকে যে পিছনে ফিরতে হবে, দিবস এখন মধ্য গগনে, দিবাকর এখন মধ্য গগনে আছি, একটু পরেই অস্তমিত হবে, রাত্রি সমাগত হবে, আমাকে যে এই দিবাকরের সূর্য থাকতে থাকতেই গৃহে ফিরে আসতে হবে, এ কথা আমরা ভুলে গেছি। দিনের পর দিন আমি ভুলে যাচ্ছি, রাত আসছে দিন আসছে, কিন্তু আমাকে যে গৃহে ফিরে যেতে হবে এ কথা আমি আর মনে রাখতে পারছি না, মনে করার মতো সামর্থ্যও আমার নেই। তাহলে এভাবে আর কতদিন চলবে, কতদিন চলবে? তাই কিন্তু ভগবান তিনি অনন্ত অপার কৃপার সাগর, তিনি কৃপা করে এই মনুষ্য দেহটা আমাকে দান করেছেন। আয়, আর কতদিন ঘুরে বেড়াবি, এবার তো ঘরের ছেলে ঘরে আয়। কারণ সন্তান যদি ঘরে না আসে মা, আমরা সবাই জানি এখানে জড় জগতে আমরা সবাই পিতা মাতা, আমাদেরও সন্তান আছে, এই জড় জগতের সন্তান আছে, তাই না? এই জড় জগতের সন্তান যে আমার কেউ না, কিচ্ছু না, কিন্তু তার জন্য আমাদের কত মায়া। একটু সময় যদি 1 ঘন্টা সন্তান ঘরে আসতে দেরি করে, তাহলে আমরা ব্যাকুল হয়ে যাই, যাই না? এই জড় জগতের সন্তান যে আমার কেউ না, তার জন্য আমরা এত ব্যাকুল হই। তাহলে আমার পরম পিতা অনাদি আদি সেই গোবিন্দ, যার কাছ থেকে আমরা এসেছি, তার কত কষ্ট হচ্ছে, আমরা তার কাছে ফিরে যাচ্ছি না, যাওয়ার চিন্তাও করছি না। এখন ব্যাপারটা হলো, প্রশ্নটা হলো যে সেই ঘরে আমাদের ফিরে যেতে হবে মা, আমাদেরকে একটু চৈতন্য আনতে হবে, চৈতন্য ফেরাতে হবে মা। এই যে মন্দিরটা, ওই যে ইট কাঠের তৈরি, বড় বড় শিলা পাথরের তৈরি যে মন্দির, যেখানে বিগ্রহ আছে, কিসের বিগ্রহ মা? কাঠের বিগ্রহ, ধাতব বিগ্রহ আছে। সেই মন্দির, যে মন্দির আমরাই তৈরি করেছি, সেই মন্দিরে আমরা অখাদ্য উঠাই না, মাছ মাংস তুলি না। কিন্তু এই মন্দিরটা, যে মন্দিরে ভগবান অনন্তকাল বাস করছেন, যে মন্দিরটা আমার মতো সাধারণ তৈরি করে নাই, ভগবান সাক্ষাৎ ভগবান সৃষ্টি করে দিয়েছেন, সেই মন্দিরে আমরা কত কিছুই না ঢুকাচ্ছি। একবারও কি ভেবে দেখছি মা, আমার গোবিন্দ এখানে আছেন, ওনার কতটা কষ্ট হচ্ছে? তাই আমাদের প্রত্যেকেরই উচিত মা, একটু একটু করে হলেও এই মন্দিরটাকে পরিষ্কার করার চিন্তা করা, চেষ্টা করা। কারণ এই মন্দির যদি অপবিত্র থাকে, অপরিষ্কার থাকে, এখানে ভগবান বাস করতে পারেন না। আর যিনি সাক্ষী স্বরূপ আমার ভিতরে গোবিন্দ আছেন, ওনারও না খুব কষ্ট হয়।
ওনার খুব কষ্ট হয়। তো এই যে অপবিত্র মন্দির, এই মন্দিরটা আমি কি করে পবিত্র করব? প্রশ্ন কিন্তু এখানে, তাই না? প্রশ্নটা আসে যে কি করে পরিষ্কার করব, কি করেই বা আমি আমার সেই ঘরে ফিরে যাব, আমি আমার বাবার খোঁজ কি করে পাবো? আসলে এটাই হলো ম্যাজিক। যদি কোনো সৎ সঙ্গ আমরা করতে থাকি, কারণ শাস্ত্রে বলল যে ভ্রমিতে ভ্রমিতে কোনো জীব গুরু কৃপা কৃষ্ণ কৃপা ভাগ্য বলে পাই ভক্তি লতা বীজ। আমরা যদি এইভাবে সাধু সঙ্গ সৎসঙ্গ করতে থাকি, তীর্থ পর্যটন করতে থাকি, করতে করতে আমাদের যদি কোনো সুকৃতি থাকে আর ভগবানের যদি কোনো অপার কৃপা হয়, তাহলেই তিনি কোনো সৎ গুরু আমাদের সামনে এনে দেবেন, যার কৃপা দৃষ্টিতে আমরা এই ভবসাগর উদ্ধার করে আমরা আমাদের গোবিন্দর চরণে পৌঁছাতে পারব। এই যে গোবিন্দ চরণে পৌঁছানো, আমরা একটু লীলায় প্রবেশ করি, আমরা একটু সংক্ষিপ্ত সারে করব। আমরা একটু লীলায়, ছোট্ট লীলায় প্রবেশ করি। আমরা দেখব যে কিভাবে সৎসঙ্গে ভগবান চরণে যাওয়া যায়। যাওয়া যায় মানে এই ভক্ত সঙ্গ করলাম, এখানে আসলাম, দু চারটা কথা শুনলাম, ভালো লাগলো, প্রসাদ পেলাম, চলে গেলাম, এভাবে আর কতদিন যাবে, তাই না? আমরা বারবার যাচ্ছি, জননী জঠরে ঢুকছি, মানে অন্ধকারে ঢুকছি, গুহার মধ্যে ঢুকছি, আবার বেরোচ্ছি, আবার দিবস হচ্ছে, আবার আমরা ফেরত যাচ্ছি, আবার জননী জঠরে যাচ্ছি। কিন্তু এভাবে আর কতদিন চলবে? আমাদের তো নির্দিষ্ট ঠিকানায় যেতে হবে, যেতে হবে তো ঠিকানায়। তো মা, যে কথা বললাম, যে একটা ছোট্ট লীলা বলি। একটা গোবরে পোকা চিনি আমরা সবাই, ওই মায়ের বাসায় গোমাতা আছে, গোবরে পোকা হয়, হয় না? গোবরে পোকা হয়। একটা গোবরে পোকা, ও কি খায়? গোবরই খায়। আর একটা প্রজাপতি মৌমাছি, ও কি খায়? ফুলে ফুলে মধু খায়, তাই না? গোবরে পোকাটাও হালকা পাতলা একটু উঠতে পারে, তাই না? উঠতে পারে, সরতে পারে, অল্প একটু, হ্যাঁ অল্প একটু উঠতে পারে। মৌমাছি উঠতে পারে। তো গ্রামের বাড়িতে দেখবে গোশালা তো থাকে, গরু তো, গোমাতা তো থাকে, পাশে একটা পুকুরও থাকে, কম বেশি একটা পুকুরও থাকে গ্রামের বাড়িতে, আজও অনেক জায়গায় আছে। ওই পুকুরে আবার পদ্ম ফুলও থাকে, থাকে না? থাকে। তো গোমাতা আছে আর পাশে একটা পুকুর আছে, ওই পুকুরে আছে পদ্ম ফুল, প্রস্ফুটিত পদ্ম ফুল। পদ্মের মধু কিন্তু অত্যন্ত সুস্বাদু। যে পদ্ম ফুল গোবিন্দর পুজোয় লাগে, ওটা কিন্তু অত্যন্ত সুস্বাদু মধু। তো মৌমাছি আছে, ওই পদ্ম ফুলে মধু খায়। আর গোবরে পোকা ওই গোবর গুলো মানুষ সাধারণত কোথায় রাখে? ওই পুকুরের পাড়েই কিন্তু রাখে, তাই না? তার মানে কাছাকাছি, আমি বোঝানোর চেষ্টা করছি যে কাছাকাছি কিন্তু দুজনে থাকে। তো ওই মৌমাছির সঙ্গে আর ওই গোবরের পোকার সঙ্গে প্রতিদিন তো সাক্ষাৎ হয়, একই বাড়িতেই থাকে, তো ওদের মধ্যে খুব বন্ধুত্ব, ওদের মধ্যে কিন্তু খুব বন্ধুত্ব। এখন ওই মৌমাছিটা রাত্রেবেলায় কিন্তু ওই সরোবরেই থাকে না, ও কিন্তু যে সরোবরেই থাকে, বিভিন্ন গাছে ফুলে ঘুরে ঘুরে মধু খায়। আর ওই গোবরে পোকা তো ওইখানেই থাকে, বেশি দূরে যায় না। তো দুই বন্ধুর মধ্যে খুব অন্তরঙ্গ। আমাদের মধ্যে কি বন্ধুত্ব, বান্ধবী হলে আমরা বলি না, এই আমার বাড়িতে যাবি না, একদিন আমার বাড়িতে চল, তাই না? সবাই সবাইকে বাড়িতে নিমন্ত্রণ করি। তো পাখি বা কীট পতঙ্গ যাই হোক, ওদেরও কিন্তু নির্দিষ্ট একটা ভাষা আছে, ওরাও কিন্তু বোঝে, তাই না? মানে আমিও তো একদিন ওই জন্মে ছিলাম, অনুভব করার চেষ্টা করি মা। ভেবো না যে এই সুন্দর মানব দেহটা পেয়েছো, এটাই প্রথম আর এটাই শেষ, এমনটা কিন্তু না। ওই জন্মে আমরাও কিন্তু ছিলাম, একটু ভাবতে হবে শুধু। হ্যাঁ, ওই বৃক্ষরূপে আমিও ছিলাম, এভাবে ভাবতে হবে, ভাবলেই না এই দেহটার কদর আমরা বুঝবো, মূল্যায়ন আমরা করতে পারবো। তো বলেছে যে গোবরে পোকা আর ওই বন্ধু
মৌমাছি দুজনের সঙ্গে কথা হয় তো, যে আমার বাড়িতে চল। গোবরে পোকা বলছে মৌমাছিকে, তুই আগে আমার বাড়িতে চল। তখন মৌমাছি তো একটু চালাক আছে, তো ভাবছে যে আমি যদি ওই গোবরে পোকার বন্ধুর বাড়িতে যাই তাহলে কি হবে, ওর বাড়িতে যে আমি কি খাবো, ও তো গোবর খায়, আমাকে তো গোবরই খেতে দেবে। কি মা, আমি আমার গৃহে যা খাই, আমার মেহমান আসলে তো আমি তাই খেতে দেব, তাই না? একটু ভালো মন্দ হয়তো গোছগাছ করে দেব, কিন্তু তার বেশি তো আমার সামর্থ্য নাই। তাহলে আগে ওর বাড়িতে আমি যাব না, ওকে বরং আমার বাড়িতে আগে নিয়ে যাব। মৌমাছি এটা ভাবছে। তো তখন গোবরে পোকাকে বলছে, বন্ধু তোর বাড়িতে আমি যাব, কিন্তু আগামীকাল, অর্থাৎ তুই আগে আগামীকাল আমার বাড়িতে যাবি, আমার বাড়িতে যাবে। গোবরে পোকা সহজ সরল ভাবে ভাবলো যে ঠিক আছে বন্ধু, তাই যাব, তোর বাড়িতেই আগে যাব। ঠিক আছে। কাল সকাল সকাল গোবরে পোকা চলে আসছে একটু পরিপাটি হয়ে, যে আজ বন্ধুর বাড়িতে যাব। তো এসে দুই বন্ধু চলছে, দুই বন্ধু যাচ্ছে কোথায়, ওই প্রজাপতি মানে মৌমাছির বাড়িতে যাচ্ছে। যেতে যেতে একটা প্রস্ফুটিত পদ্ম বাগান, আর একটা সরোবর যেখানে অনেক পদ্ম ফুল ফুটে আছে, ওইখানে ওকে নিয়ে আসছে, গোবরে পোকাকে নিয়ে আসছে। এসে বলছে, দেখ বন্ধু, আমি রাত্রে এখানেই থাকি, এই যে সরোবরটা দেখছিস না, এটাই আমার স্থায়ী ঠিকানা, আমি ওখানে যাই, কিন্তু এটা আমার স্থায়ী ঠিকানা। এখানে তো এই সরোবরে তো অনেক পদ্ম আছে, আমি এখান থেকে মধু পান করি। তো গোবরে পোকা ওই বন্ধুর বাড়িতে ওই সরোবরে গিয়েছে। যাওয়ার পরে বন্ধু বলছে, বন্ধু, মৌমাছি বলছে, বন্ধু এই দেখ কত সরোবরে কত পদ্ম ফুটে আছে, তুই একটা পদ্মের মধ্যে ঢুকে যা, ঢুকে গিয়ে মধু পান কর, আর আমি একটা পদ্মতে ঢুকে মধু পান করি, দেখবি অনেক আস্বাদ্য। গোবরে পোকা তো মধুর স্বাদ জানে না। কি মা, জানে নাকি? জানে না তো। তখন ওই ফুলের মধ্যে ঢুকে পড়েছে, ঢুকে মধু আস্বাদন করছে। কে? গোবরে পোকা। আর মা, মৌমাছির তো একটু বেশি বুদ্ধি আছে, ও বারবার চিন্তা করছে যে আমার বন্ধু গোবরে পোকা তো পদ্ম ফুলের মধু খায়নি কখনো, ওর কেমন লাগছে, তাই বারবার ডেকে ডেকে জিজ্ঞেস করছে, বন্ধু, বন্ধু তুমি কোথায়? ও তখন মধুপানে এত ব্যস্ত আছে, উফ, জ্বালিও না তো, মধু পান করছি। মধু পান করছো? মধু পান করতে তোমার কেমন লাগছে বন্ধু? যে কেমন লাগছে বন্ধু? ওই মধু মধু গোবর গোবর লাগছে। মধু মধু গোবর গোবর মানে, এখানে গোবর কোথা থেকে আসবে? পদ্ম ফুলে কি গোবর থাকে? তখন চিন্তা করছে ওই কথা কেন বলছে, যে বন্ধু তুমি তো গোবর গোবর লাগছে বলছো, কিন্তু তখন একটু জ্ঞান হলো যে ও তো বাড়ি থেকে এসছে, ও কি হাত মুখ ধুয়ে নিয়েছে নাকি, না ওইভাবেই মধু পান করছে। তখন জিজ্ঞেস করছে, বন্ধু তুমি যখন এই সরোবরে এসছিলে, সরোবরের জলে হাত মুখ ধুয়ে নিয়েছো তো, মুখটা ভালো করে ধুয়ে নিয়েছো তো, কারণ তোমার মুখের মধ্যে তো গোবর আছে। ও বাসার থেকে আসার সময় চিন্তা করছিল একটু মুখের মধ্যে গোবর ঢুকিয়ে নিয়ে যায়, কারণ পথে যদি খিদে লাগে, খিদে লাগে মাগো, আমাদের জীবনটাও কিন্তু এমনই, তাই না? পথে যাব, যদি খিদে লাগে একটু খেয়েই যায়, ওখানে গেলে কি না কি খেতে দেবে, ভক্ত সঙ্গ যাচ্ছি, ওই তো ডাল সবজি কি ওটা খাওয়া যায়, বাড়ির থেকে একটু মাছ ভাত এক মুঠো খেয়েই যাই। করি না মা আমরা? করি তো। বাচ্চারা আসলে অনেক সময় এই খেয়ে যা, ওখানে যে খেতে পারবি না, এখান থেকে খেয়ে যা, চল যাবি চল, যা পারিস খাসিনে। আমরাও কিন্তু এটাই করি, তাই না? ওই গোবরে পোকাটাও কিন্তু তাই করেছে, একটু মুখের মধ্যে গোবর নিয়েই এসেছিল। তো এই জন্য বন্ধুটা ওই মৌমাছিটা বুঝতে পারছে যে বন্ধু তোমার মুখের মধ্যে নিশ্চয়ই গোবর আছে, তুমি করো, ফুলের থেকে বেরোয় একটু সরোবরের পরিচ্ছন্ন জলে হাত মুখটা ভালো করে ধুয়ে নাও। ঠিক আছে। বন্ধুর কথা মতো ওই গোবরে পোকাটা তাই করলো, ফুল থেকে বেরোয় একটু হাত মুখটা ভালো করে ধুয়ে নিচ্ছে, যে এবার তুমি ফুলের মধ্যে প্রবেশ করে মধু পান করো।
তো গোবরে পোকা এবার আবার মধু পান করছে। কিছু সময় পরে ওই মৌমাছি জিজ্ঞেস করছে, বন্ধু বন্ধু কোথায় তুমি? তুমি কি মধু পান করছো বন্ধু? তখন বলছে, হ্যাঁ বন্ধু মধু পান করছি। তুমি বারবার আমাকে বিরক্ত করো না তো। তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব আস্বাদ্য লাগছে, তুমি বারবার ডেকো না, আমার ডিস্টার্ব হচ্ছে। ও আচ্ছা, পান করো। তো মধু পান করছে মা। এইভাবে দিগন্তে সূর্য, মাথার উপর আমার সূর্য নারায়ণ আছে, আস্তে আস্তে ডুবে যাচ্ছে। কিন্তু আমার মৌমাছি জানে কতক্ষণ মধু পান করতে হয়। কিন্তু বন্ধু গোবরে পোকা তো জানে না যে কতক্ষণ মধু পান করতে হয়। ভালো লাগলেই যে সব সময় করা যাবে এমনটা তো না। কেন কি জানো মা? যখন সূর্য অস্তমিত হয়, সন্ধ্যা ঘনীভূত হয়, তখন ওই সরোবরের প্রস্ফুটিত পদ্মগুলো আস্তে আস্তে পাপড়ি বন্ধ করে দেয়, তাই না মা? আমরা সবাই হয়তো না দেখলেও আমরা সবাই বুঝি যে ফুলটা পাপড়ি বন্ধ করে দেয়। তাই ওই মৌমাছি সূর্য থাকতে থাকতে ফুলের থেকে বেরিয়ে যায়। কারণ ফুলের পাপড়িগুলো যখন বন্ধ হয়ে যাবে মা, তখন কি হবে? ও তো ওখানে আটকা পড়ে যাবে, তাই না? সারা রাত ওখানে আটকা পড়ে যাবে, বেরোতে পারবে না। তাই আবার বন্ধুকে ডাকছে, বন্ধু বন্ধু তুমি কোন ফুলে আছো? তুমি বেরিয়ে আসো, আর মধু পান করো না, আর সময় নেই, বেরিয়ে আসো। কিন্তু ও তো মধুপানে মত্ত হয়ে গেছে, আবিষ্ট হয়ে গেছে। কেমন জানো, এই যে ভক্ত সঙ্গ হচ্ছে না, আমরা বেশ কয়েকজন আছি, এরা তো আমরা সবসময় থাকি, আছি। তোমরা যারা নতুন তোমাদেরকেই বলছি। তাই এদের মধ্যে দেখবা কারো মনটা হয়তো বাড়িতে আছে, এখানে দেহটা নিয়ে বসে আছো, কিন্তু বাড়িতে স্বামী কি খেলো, না রাগারাগি করবে, বাচ্চাটার কালকে পরীক্ষা আছে, পড়াশুনো করছে তো, মনটা বাড়িতে পড়ে আছে। আবার কেউ আছে একাগ্র চিন্তে, বাড়ি যা আছে আছে, তার বাড়ির কথা ভুলে একাগ্র চিন্তে এই কথাগুলো আস্বাদন করছি। কথাগুলো আমরা গলদ করার কারণ চেষ্টা করছি আর বোঝার চেষ্টা করছি যে এখান থেকে সারমর্মটা কি দাঁড়ায়। কারণ পুরো লীলাটা আমি নিতে পারবো না। এখান থেকে যেমন 1 লিটার দুধ যদি জ্বালাই, যখন আমরা ক্ষীর তৈরি করি তখন মা অল্প একটু ক্ষীর হয়, তাই না? ওটাই হলো আস্বাদ্য বিষয়। তো এই যে বড় একটা লীলা, এই লীলাটার থেকে আস্বাদ্য বিষয় যতটুকু অতটুকু আমাদেরকে নিতে হয়। ওটা নিয়ে আমাদেরকে আমি আস্বাদন করব আর পরিবর্তন হওয়ার, ধীরে ধীরে পরিবর্তন হওয়ার চেষ্টা করব। এটাই কিন্তু ভাগবত কথা আস্বাদনের মূল উদ্দেশ্য। ওই যে প্রথমেই বললাম যে শুনছি ভালো লাগছে, বাড়ি যাচ্ছি হইচই করছি, সব ভুলে যাচ্ছি, যাওয়ার সময় মিলন কীর্তন করব আর পাটির নিচে রেখে প্রণাম করে ওই পাটির নিচেতে উঠাই নিতে আর মনে থাকবে না। রাধা গোবিন্দর মিলন কীর্তন করার সময় লীলা কথাটা পাটির নিচে রেখে লীলা কীর্তন করব, আনন্দ করব, যাওয়ার সময় ওটা আর নিয়ে যেতে মনে থাকবে না, ওখানেই থাকলো। তাহলে মা হবে না, ভাগবতের কথা লাভ হবে না। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু ওই গোবরে পোকা বন্ধু আর ওই ফুল থেকে বেরোচ্ছে না। ও মধু আস্বাদন করেই যাচ্ছে, নিগুড় ভাবে মধু আস্বাদন করছে। যে কথার জন্য বললাম হয়তোবা এখানে আমার মতো অজ্ঞ অধম আমার মনটা বাড়িতে পড়ে আছে, কিন্তু এখানে যারা ভক্ত আছে হয়তো তারা নিগুড় ভাবে শ্রবণ করার চেষ্টা করছে। সন্ধ্যা যখন হয়ে গেছে, ফুলগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে, কিন্তু গোবরে পোকা আর ফুলের থেকে বেরোলো না। তখন ওই যে মৌমাছিটা চিন্তা করছে, আমার বন্ধু তো ফুলে আটকা পড়ে গেল, কি হবে? ও তো আমার বাড়িতে এসে আমার ফুলে আটকা পড়ে গেল, সারাটা রাত ও কিভাবে কাটাবে? ওর ভিতর তো অক্সিজেন নেই, কিভাবে কাটাবে? ওর কত কষ্ট হবে। কিন্তু বন্ধুকে রেখে ও যেতেও পারছে না। ও পাশের একটা বৃক্ষের ডালে বসে অপেক্ষা করছে আর সবগুলো ফুলের দিকে দৃষ্টি রাখছে। যেমন ভগবান আমাদের দিকে দৃষ্টি দিয়ে থাকেন, কখন কোন ভক্তটা নিগুড় ভাবে আমার কথা শ্রবণ করবে, আমার কাছে ফিরে আসার চেষ্টা করবে। ঠিক তদ্রূপ ওই মৌমাছি ডালে বসে চেষ্টা করছে, তাকিয়ে আছে কোন ফুলে, কারণ ও তো জানে না
যে আমার বন্ধু কোন ফুলের মধ্যে আটকা পড়ে গেছে, অপেক্ষা করছে কখন সূর্য উঠবে, কখন ফুলগুলো আবার প্রস্ফুটিত হবে আর আমার বন্ধু আমার কাছে ফিরে আসবে। যেমন ভগবান আমাদের জন্য অপেক্ষা করে আছে, কখন আমার সন্তান আমার কাছে ফিরে আসবে। আমরা অপেক্ষা করে থাকি স্কুলে যখন আমাদের সন্তান যায়, কখন সোনামণি ফেরত আসবে, তাই না? এই অপেক্ষা করে আছে। তো যখন ভোর হলো, কেবল উষা উষা উদিত হয়েছে, সূর্য উদিত হয়নি। সূর্য উদিত না হলে দিবাকর যখন একটু তীক্ষ্ণভাবে মানে আলো বিকিরণ না করে, ততক্ষণ কিন্তু পদ্ম প্রস্ফুটিত হতে পারে না, হয় না। মানে সূর্য উঠলেই ভোরবেলা প্রস্ফুটিত হবে এমন না, যখন সূর্যটা এরকম প্রখর হয় ফুলটাও প্রস্ফুটিত হয়। তো মা কি হলো, ভোরবেলা ওই দিন একজন সাধু সরোবরে চান করতে এসছে। ভোরে তো তারা চান করে, তাই না? সাধু সন্তরা তো ভোরবেলায় চান করে। তো চান করতে এসে উনি চান করে কি করলেন, ওই যতগুলো পদ্ম ফুল ছিল মা, জয় রাধে, আমরা একটু একাগ্র হই, তাহলে আমরা কিন্তু আসল বস্তু পাবো না। হ্যাঁ, আমি শুধু লীলা বললাম, এটা বলতেও আমার ভালো লাগবে না যতক্ষণ না আমরা বস্তুটা পাবো। তখন ওই সাধু বাবা কি করলেন, সাধু বাবা, জয় রাধে, আমরা ভগবানের কথাই মন দেই, গরম আমাদের লাগবে না, গরম আমাদের লাগবে না। কারণ আমি আগেই বললাম, এই দেহটা আমি না, এই দেহটা আমি না। আমি যদি, আমি যে গোবিন্দ কথা আস্বাদন করছি, ভক্তের কথা আস্বাদন করছি, আমি তৃপ্ত, আর আমি যখন তৃপ্ত হব তখন তো আমার সুখ একাই হয়ে যাবে। এই দেহটার গরম লাগলো ঠান্ডা লাগলো এটা ভেবে কোনো লাভ নেই মা। কেন ভাববো, কেন এই দেহটা নিয়ে পড়ে আছি, কেন এই বাড়িটা নিয়ে পড়ে আছি আমরা? দেহটাকে আশ্রয় করে আমি আছি, এর যত্ন সেবা শুশ্রূষা আমাকে করতে হবে। কিন্তু মা, কেমন জানো, 1000 টাকা দিয়ে বাসের একটা সিট কেটেছো, এখান থেকে সিলেটে যাব। যখন আমি সিলেট পৌঁছে যাব, তখন কি ওই সিটের প্রতি আমার মায়া থাকবে? 1000 টাকাতে আমি টিকিট কেটেছি, সিট ছেড়ে আমি কেন যাব? তখন আমি তাড়াহুড়ো করে বাসের থেকে নেমে যাই, বাস ছেড়ে দেবে, ট্রেন ছেড়ে দিলে আমি নামতে পারবো না, তাড়াহুড়ো। ঠিক তদ্রূপ এই দেহটা আমি পেয়েছি অনেক মূল্যবান, কিন্তু যখন সময় হবে তখন কিন্তু ডান বামে তাকানোর সময় আমার থাকবে না। থাকবে ভাই? থাকবে না। তখন আমাকে তড়ি ঘড়ি করে নেমে যেতে হবে। আমি যদি নামতে নাও চাই, যমরাজরা আমাকে টেনে হেসড়ে নামিয়ে দেবে এই দেহ থেকে, তাই না? তাই আমরা শীত গরমের দিকে অতটা দৃষ্টিপাত না করি, ভগবানের কথাই দৃষ্টিপাত করি। যেখানে ফেলে এসেছিলাম লীলাটা, কোথায়? সাধু বাবা স্নান করে ওই পদ্ম পুকুরের পদ্ম, বড় বড় যে পদ্মগুলো দেখে বোঝা যায়, ওটা বাসায় এনে ফোটাতে হয়। কালকে আমরা দেখলাম জগন্নাথ বাড়িতে। তো ওই ফুলগুলো উনি ছিঁড়ে নিয়ে যাচ্ছেন, চয়ন করে নিয়ে যাচ্ছেন গোবিন্দ চরণে যাওয়ার জন্য। আর গাছের ডালে বসে বসে ওই বন্ধু, ওই মৌমাছি বন্ধু ভাবছে, আহারে, আমার বন্ধু তো কোন ফুলের মধ্যে আটকা পড়ে গেছে, এখন তো ওই সাধু বাবা এসে সবগুলো ফুলি ছিঁড়ে নিয়ে গেল, আমার বন্ধুর এবার কি হবে? আমার বন্ধুর এবার কি হবে? একদিনের জন্য আমার বাড়িতে বেড়াতে এলো, আমি ওকে নিয়ে এলাম, আর আমার জন্য ওর জীবনটা সংশয় হয়ে গেল। ও কিন্তু এর বেশি কিছু বোঝে না। এই জড় জগতে যে আমার জীবনটা, আমার জন্য বন্ধুর জীবনটা নষ্ট হয়ে গেল, এটাই ওর চিন্তা হচ্ছে, যেমন চিন্তা আমরা করি, তাই না? এই সংসার, আমার জন্য আমার ছেলের এত বড় ক্ষতি হয়ে গেল, আমার জন্য এটা হলো ওটা হলো, আমি করেছি, এই যে চিন্তাগুলো, ঠিক আমাদের মতোই ওই মৌমাছি চিন্তা করছে যে আমার জন্য আজ আমার বন্ধুর জীবনটা সংশয়াপন্ন হয়ে গেল। কিন্তু যখন ওই সাধু বাবা ফুলগুলো চয়ন করে তার ডালিতে করে নিয়ে যাচ্ছেন, মৌমাছি তো আর কিছু ছাড়ছে না, সাথে সাথে যাচ্ছে, সাধু বাবার সঙ্গে সঙ্গে যাচ্ছে।